শহরে হতে থাকে একের পর এক পুলিশ অফিসারদের খুন। পোস্টমর্টম ডক্টর জানায় ভিকটিমকে জীবিত থাকা অবস্থাতেই তাদের চোখ এবং হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশ ধারণা করে এত নৃশংসভাবে খুন কখনো একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই খুনগুলো কোনো সাইকো সিরিয়াল কিলারই করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাইকো সিরিয়াল কিলারটা শুধুমাত্র কেন পুলিশদেরকেই টার্গেট করছে? পুলিশের সাথে আসলে তার শত্রুতা কি? আর অবশেষে পুলিশ কিভাবে এই সাইকো সিরিয়াল কিলারটাকে গ্রেপ্তার করে, সেই গল্প নিয়েই আজ এক্সপ্লেইন করব 2020 সালে মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি আঞ্জাম পাথিরা। মুভির শুরুতেই আনোয়ার নামের একজন ক্রিমিনোলজিস্টকে দেখানো হয়। আনোয়ার জেলে এসেছে কুখ্যাত ক্রিমিনাল রবির সাথে দেখা করতে, কারণ আনোয়ার ক্রিমিনোলজি নিয়ে পিএইচডি করছে। যার জন্যই আনোয়ার বিভিন্ন ক্রিমিনালদের সাথে কথা বলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে বাসায় যাওয়ার পর সেটা নোট করে রাখে। বাসায় আনোয়ারের স্ত্রী ফাতেমা এবং তাদের ছোট্ট মেয়ে সংস্কৃতি রয়েছে। এছাড়াও পুলিশ অফিসার আনিল আনোয়ারের খুব ভালো একজন বন্ধু। আসলে আনোয়ার ক্রিমিনালদের সাথে কথা বলে তাদের পরবর্তী পদক্ষেপ কি সেটার ব্যাপারে তথ্য দিয়ে ক্রিমিনালদের ধরতে পুলিশদেরকে সাহায্য করে। এরপরই রাতের বেলা আব্রাহাম নামে একজন পুলিশ অফিসার তার বাসায় ফিরছিল। হঠাৎই অন্ধকারের মধ্যে একটা গাড়ির লাল লাইট জ্বলে ওঠে এবং লাইটটি বারবার জ্বলতে আর নিভতে থাকে। আসলে ঘটনাটা কি সেটা দেখার জন্য কৌতূহলী হয়ে আব্রাহিম গাড়িটির কাছে যেতেই একটা মাস্ক পরা লোক তার সামনে দাঁড়ায়। তাকে দেখেই আব্রাহিম ভীষণ ভয় পেয়ে যায় এবং পিছন থেকে অন্য একজন তাকে হ্যালো বলে। আর তারপরে শুধুমাত্র আব্রাহামের ফোনটি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরের দিন সকাল হতে আব্রাহামের বডিটি একটা ফাঁকা জায়গায় পাওয়া যায়, যেটা রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। আনোয়ার সহ পুরো পুলিশ টিম সেখানে পৌঁছানোর পর আনোয়ার বডিটি দেখে সেখানেই উল্টি করে দেয়, কারণ খুনি এত নৃশংসভাবে খুন করেছে যেটা দেখার পর যে কারোরই অবস্থা খারাপ হয়ে যাবে। পরবর্তীতে বডিটি পোস্টমর্টম করার পর ডক্টর জানায় আব্রাহাম জীবিত থাকা অবস্থাতে তার চোখ এবং হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, তার মানে তার শেষ নিঃশ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত তাকে টর্চার করতে করতে মারা হয়েছে। এরপরই সেখানে লেডি পুলিশ অফিসার ক্যাথরিন আসে। ক্যাথরিন আর আনিলকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের সুবিধার্থে তারা আনোয়ারকেও সাথে নেয়। পরের দিনই পুলিশ আবারও সেই ক্রাইম স্পটে যায় যেখান থেকে আব্রাহামকে কিডন্যাপ করা হয়েছিল এবং যেখানে তার বডিটি পাওয়া গেছিল। চারিপাশটা পর্যবেক্ষণ করার পরও সেখানে একটা প্রমাণ পর্যন্ত পাওয়া যায় না। এতটাই নিখুঁতভাবে তাকে খুন করা হয়েছে। আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করলে তারাও বলে তারা কোনো রকম চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেনি। এটা শুনে পুলিশ ধরে নেয় হয়তো আব্রাহামকে পরিচিত কেউ কিডন্যাপ করেছে আর তার ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়তো তাকে খুন করেছে। কিন্তু রাতের বেলা আনোয়ার কিছু একটা ভেবে আনিলকে ফোন করে বলে, আমার মনে হয় এই খুনটা কোনো সাইকো সিরিয়াল কিলার করেছে, কারণ এতটা নৃশংসভাবে খুন করা একটা সাইকোর পক্ষেই সম্ভব। তবে আনিল আনোয়ারের কথায় পাত্তা দেয় না। সেই দিনই রাতের বেলায় একটা পুলিশ অফিসার ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। হঠাৎই সেখানে ইলেকট্রিসিটি চলে যায় এবং অন্ধকার হয়ে যায়। আর ঠিক আগের মতোই অন্ধকারের মধ্যে গাড়ির লাইট জ্বলে ওঠে এবং ঠিক আগের মতোই তাকে কিডন্যাপ করা হয় আর তার ফোনটি রাস্তায় পড়ে থাকে। দুজন কনস্টেবল সেই ফোনটি পায়, কিন্তু চারিপাশটা খোঁজাখুঁজি করার পর তারা কাউকেই দেখতে পায় না। পরের দিন সকালে পলসো নামে একজন পুলিশ অফিসার হালকা হতে গেলে সেখানে আবর্জনার মধ্যে একটা মূর্তি দেখতে পাই। মূর্তিটির কাছে যেতেই দেখা যায় গতকাল যে পুলিশ অফিসারকে কিডন্যাপ করা হয়েছিল তার লাশটি পড়ে আছে, আর সেই একই প্যাটার্নে একই রকম ভাবে খুন করা হয়েছে। এবার আনিলও বুঝে যায় আনোয়ারের কথাই ঠিক ছিল, এই খুনগুলো কোনো সিরিয়াল কিলারই করছে। আর আগের বারের মতো খুনি এবারও একটা প্রমাণও ছাড়েনি। সিসিটিভি ফুটেজ চেক করলেও দেখা যায় ওই সময়ের ফুটেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে সাইকোটা দুর্ধর্ষ কিলারের পাশাপাশি জিনিয়াস হ্যাকারও বটে। এবার এই সাইকো জিনিয়াস হ্যাকারকে টেক্কা দেওয়ার জন্য পুলিশ টিমেরও একজন এক্সপার্ট হ্যাকারের প্রয়োজন। তাই আনোয়ার তার পরিচিত একজন এক্সপার্ট হ্যাকার অ্যান্টিওকে তাদের টিমে যুক্ত করে। পুলিশের কাছে শুধুমাত্র লেডি জাস্টিসের মূর্তি ছাড়া আর কোনো প্রমাণই নেই। কিন্তু সমস্যা হচ্ছে লেডি জাস্টিসের মূর্তির গায়ে কোনো রকম কোম্পানির নাম বা শিল্পীর নাম খোদাই করা নেই। এই ধরনের মূর্তি সাধারণত বিচার কার্যের প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হয়, কিন্তু সেই মূর্তিগুলোতে চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা থাকে। কিন্তু এই মূর্তির চোখে কোনো রকম কালো কাপড় নেই। তাছাড়াও মূর্তিটির চোখ
অনেক সুন্দরভাবে ডিজাইন করা। পুলিশ এবার এই মূর্তিটি নিয়ে শহরের বিভিন্ন দোকানে যেয়ে খোঁজ করতে থাকে, কিন্তু তারা সবাই জানায় এই মূর্তিটি তাদের তৈরি করা নয়। শহরের প্রতিটি পুলিশ স্টেশনে এবং সব জায়গায় মূর্তিটির ব্যাপারে খবর ছড়িয়ে দেওয়া হয়। এরপরই রাতের বেলায় থানায় একটি মেয়ে এসে কনস্টেবলকে জানায় সেই মূর্তিটির ব্যাপারে সে কিছু জানে। মেয়েটিকে বসিয়ে রেখে কনস্টেবল পুলিশ অফিসারকে ডাকতে গেলে সে বিভিন্নভাবে সময় নষ্ট করতে থাকে। বেশ খানিকটা সময় পর এসে দেখে মেয়েটি আর সেখানে নেই। এরপরে পুলিশ টিম একটা মিটিং ডাকে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে রাতের বেলায় টহল দিবে। যে কথা সেই কাজ, কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তারা রাস্তায় রাস্তায় টহল দিতে থাকে। ক্যাথরিন এবং অন্য একটা পুলিশ অফিসার একটা রাস্তা কভার করছিল। ঠিক তখনই ক্যাথরিনের সামনে এসে একটা কার দাঁড়ায়। পুলিশ অফিসারটি মনে করে এটাই হয়তো খুনির গাড়ি, কিন্তু দেখা যায় ক্যাথরিনকে রাতের বেলা রাস্তায় দেখে কয়েকটা বখাটে ছেলে ক্যাথরিনকে টিজ করতে থাকে। যখন ক্যাথরিন তার পরিচয় দেয় সে একজন পুলিশ অফিসার, তখন ছেলেগুলো সেখান থেকে চলে যায়। ক্যাথরিন পিছনে ফিরতেই দেখে সেই পুলিশ অফিসারটি সেখানে নেই এবং তার ফোনটি রাস্তায় পড়ে আছে। তার মানে এই সময়ের মাঝে ক্যাথরিনের নাকের ডগা থেকে সাইকোটা এসে পুলিশ অফিসারটিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। সিসিটিভি ফুটেজ চেক করলে এবার সেই মাস্ক পরিহিত লোকটাকে দেখা যায়। সে হয়তো ইচ্ছে করে ক্যামেরার সামনে এসেছে এবং পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর পরের দিনই সিন শিফট হয় আনোয়ারের বাসায়। কলিং বেলের শব্দ হতেই আনোয়ারের স্ত্রী দরজা খুলে দেয়। সে দেখে একটা লোক ফ্রিজ ডেলিভারি দিতে এসেছে। আনোয়ারের স্ত্রী মনে করে হয়তো আনোয়ার ফ্রিজটি অর্ডার করেছে। এরপরে সে আনোয়ারকে কল করে জিজ্ঞেস করলে আনোয়ার বলে সে কোনো রকম ফ্রিজ অর্ডার করেনি। তারপর আনোয়ারের স্ত্রী ফ্রিজের উপরে যে প্যাকেট থাকে সেটা খুলতেই দেখা যায় গতকাল যে পুলিশ অফিসারকে কিডন্যাপ করা হয়েছিল তার লাশটি দেখে আনোয়ারের স্ত্রী ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে সেখানে আনোয়ার সহ পুলিশ টিম এবং ফরেন্সিক টিম আসে। সবকিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর অবশেষে তারা একটা ফিঙ্গারপ্রিন্ট পায়। ফিঙ্গারপ্রিন্টটি চেক করলে দেখা যায় এটি কুখ্যাত খুনি সাওমির ফিঙ্গারপ্রিন্ট। সাওমি 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে। সাথে সাথে অ্যান্থিও সাওমির সবকিছু হ্যাক করে নেয় এবং জানতে পারে সাওমির একটা গার্লফ্রেন্ড আছে যার নাম মারিয়া। তাই পুলিশ এবার মারিয়ার লোকেশন ট্র্যাক করে মারিয়ার সাথে দেখা করতে চলে যায়। মারিয়া এতগুলো পুলিশ দেখে ভয়ে সবকিছু বলে দেয়। সে বলে সাওমি জেল থেকে ছাড়া পাওয়ার পর শুধুমাত্র একবারই তার সাথে দেখা করতে এসেছে এবং একটা পুরাতন সিম কার্ড নিয়ে সেখান থেকে চলে গেছে। মারিয়ার কাছ থেকে সেই সিমের নাম্বার নিয়ে লোকেশন ট্র্যাক করে পুলিশ এবার সেই লোকেশনে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে যাওয়ার পর পুলিশ দেখে সাওমি অনেক আগেই মারা গেছে। তার পচা গলা লাশটি বিছানায় পড়ে আছে। ওইদিকে আনোয়ার এবং অ্যান্থিও কন্ট্রোল রুমে বসেছিল। ঠিক তখনই সেই সাইকো কিলারটি অ্যান্থিওর সার্ভারে একটা ভিডিও পাঠায়। সেই 3 জন পুলিশ অফিসারকে কতটা নিষ্ঠুরভাবে খুন করেছে এই ভিডিওটি সেটাই ছিল। ভিডিওতে সেই সমস্ত পুলিশ অফিসারদের জীবিত থাকা অবস্থায় কতটা নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে সেটা একটা সাধারণ মানুষের পক্ষে কিছুতেই দেখা সম্ভব নয়। এরপরই আনোয়ার মূর্তির পাশে দাঁড়িয়ে কফি খাওয়ার জন্য কাপের মধ্যে গরম পানি ঢালছিল। ঠিক তখনই সে দেখে গরম পানির জলীয় বাষ্পের তাপে মূর্তির কোমরে এইচডি নামের 2টি অক্ষর ভেসে উঠেছে। অবশেষে তারা একটা ক্লু হাতে পেয়েছে। এখন এইচডি নাম দিয়ে কোন শিল্পীর নাম শুরু হয় শুধুমাত্র সেই শিল্পীটাকে খুঁজে বের করতে হবে, তাহলে হয়তো তারা মূর্তিটির ব্যাপারে কোনো ক্লু পাবে। তাই এইচডি দিয়ে কোন শিল্পীর নাম শুরু হয় সেটা তারা খোঁজ খবর নিতে শুরু করে। অবশেষে তারা জানতে পারে দূরের একটি গ্রামে সুধাকর দেবারগুমা নামে একজন শিল্পী আছে যে মূর্তি তৈরি করে। তাই তারা এবার চলে যায় সুধাকরের সাথে দেখা করতে। সুধাকরকে মূর্তিটির ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে 2 জন লোক এসে মোট 5টি মূর্তি তৈরি করতে বলেছিল। তার মানে ইতিমধ্যেই 3 জনকে তারা খুন করে ফেলেছে আর 3টা মূর্তি 3টা লাশের সাথে পাওয়া গেছে। আরো 2টা মূর্তি যেহেতু বাকি আছে তার মানে আরো 2 জনকে তারা খুন করবে। সুধাকরকে ফেস আর্টিস্টের কাছে লোকগুলো দেখতে কেমন ছিল সেটার বিবরণ দিতে বললে সুধাকর তার চোখের কালো চশমাটি খুলে দেখা যায় সুধাকরের 2টি চোখই নেই। সুধাকর বলে 5টি মূর্তি বানানো হয়ে গেলে তারা মূর্তিগুলো নিয়ে চলে যাবার সময়
তার চোখ দুটি তুলে নিয়েছে এবং তারা মূর্তিগুলোর যখন অর্ডার দিয়েছিল তখন বলেছিল মূর্তির গায়ে যেন আমার নামটা সিগনেচার না করি, কিন্তু আমি এমনভাবে আমার নামের 2 অক্ষর লিখেছিলাম যেটা তাপ লাগার সাথে সাথে ভেসে ওঠে। এবং মূর্তি বানানোর সময় তারা বলেছিল আমি যেন চোখগুলো খুব সুন্দরভাবে আর্ট করি। তারা আমাকে অনেক টাকা অফার করেছিল, তাই আমি মূর্তিটি বানাতে রাজি হয়েছিলাম। আর সেখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যেই মেয়েটি আগে পুলিশ স্টেশনে মূর্তিটির ব্যাপারে বলতে গিয়েছিল। এখানেই আমরা জানতে পারি সেই মেয়েটি আসলে সুধাকরের মেয়ে। সুধাকরের মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে সে লোকগুলোর মুখ দেখেনি। আনোয়ার এবং পুলিশ টিম সেখান থেকে চলে যেতেই দেখা যায় সুধাকর আরো একটি মূর্তির স্যাম্পল বানিয়ে রেখেছে। তার মানে অবশেষে তাদের কাছে কোনো প্রমাণই হাতে আসলো না। এবার পুলিশ সাইকোটাকে কিভাবে গ্রেপ্তার করবে? তখন অ্যান্থিও বলে সাইকোটা শুধুমাত্র পুলিশদেরকে টার্গেট করছে এবং তাদেরকে কিডন্যাপ করার সময় ফোনটি রাস্তায় ফেলে যাচ্ছে। আমি যদি এমন একটা অ্যাপস ফোনে ডাউনলোড করে দিই যেটার মাধ্যমে ফোন মাটিতে পড়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তখন নোটিফিকেশন আসার সাথে সাথে ফোনের লোকেশন ট্র্যাক করে সাইকোটার লোকেশন জানতে পারি। কথা মতো অ্যান্থিও সব পুলিশ অফিসারদের ফোনে অ্যাপসটি ডাউনলোড করে দেয়। এরপরে সিন শিফট হয় শারন চান্দ্রা নামে একজন পুলিশ অফিসারের কাছে। রাতের বেলা সে ডিউটি শেষ করে বাসায় ফিরছিল। বাসায় ফেরার পরই সেখানে ইলেকট্রিসিটি চলে যায় এবং সেই মাস্ক পরা লোকটি তার সামনে এসে দাঁড়ায় আর পিছন থেকে একজন লোক তাকে হ্যালো বলে। কিন্তু এবার শারনের কিছুই হয় না, সে উল্টা তাদের সাথে ফাইট করতে থাকে। সেখানে অনেক ধস্তাধস্তি করার পর অবশেষে কিলাররা শারনকে অজ্ঞান করে ফেলে। আর ওইদিকে ফোনটি মেঝেতে পড়ার সাথে সাথে অ্যান্থিওর কাছে নোটিফিকেশন চলে যায়। তারাও ফোনের লোকেশন ট্র্যাক করে সাথে সাথে সেই লোকেশনে চলে যায়। কিন্তু এবার তারা ক্রাইম স্পটে যাওয়ার পর দেখে চারিপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে অবশ্যই কিলারের সাথে ভিকটিমের মারামারি হয়েছে। চারিপাশটা খুব ভালোভাবে তল্লাশি করার পর সেখানে একটা স্পিনার পাওয়া যায়। এরপরে সিন শিফট হয় রেলওয়ে স্টেশনে। ট্রেনের মধ্যে একটা বৃদ্ধকে একজন মহিলার পাশে বসে থাকতে দেখা যায়। ট্রেনের সব যাত্রী নেমে গেলেও সেই বৃদ্ধটি আগে থেকে যেখানে বসেছিল সেখানে বসে থাকে। ট্রেনের একজন মহিলা কর্মী সেখানে যাবার পর দেখে বৃদ্ধটি এখনো সেখানেই বসে আছে। এরপরে নিউজে দেখানো হয় ট্রেনের মধ্যে পুলিশ অফিসার শারনের লাশ পাওয়া গেছে। তার মানে শারনের লাশটিকে বৃদ্ধ সাজিয়ে এভাবে ট্রেনের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করলে সেই মহিলাটিকে দেখা যায়, যেই মহিলাটি হুইল চেয়ারে করে শারনকে ট্রেনের মধ্যে নিয়ে গেছিল। এরপরে আনোয়ার তার মেয়ের সাথে স্পিনার নিয়ে খেলছিল। হঠাৎ তখনই তার একটা সাইকোর কথা মনে পড়ে। সেই সাইকোটাও সবসময় এরকম স্পিনার হাতে নিয়ে থাকতো এবং ক্রাইম স্পটেও একই রকম স্পিনার পাওয়া গেছিল। সাইকোটার নাম ছিল সাইমন। সাথে সাথেই আনোয়ার ক্যাথরিনের কাছে যায় এবং পুলিশ রেকর্ড থেকে সাইমনের সব ডিটেলস বের করে এবং এখান থেকে সাইমনের অতীত সম্পর্কে আমরা জানতে পারি। সাইমন সবসময় নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতো এবং ডার্ক ওয়েবে মানুষদের কাটা ছিঁড়ার ভিডিও দেখতো, যেটা একদিন তার বাবা মা দেখতে পায় এবং সাইমনকে খুব বকাবকি করে। কয়েকদিন পরে সাইমনের বাবা মার কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। এরপরেই দেখা যায় সাইমন তার বাবা মাকে কেটে টুকরো টুকরো করে তাদের বাসার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু পুলিশ সাইমনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার 1-2 বছর পরে সাইমন একটা অগ্নিকাণ্ডে মারা গেছে। এরপরই আনোয়ার অ্যান্থিওর কাছে যে সাইমনের ছবিটি দেখায়। ছবিটি দেখার সাথে সাথে অ্যান্থিওর একটু খটকা লাগে। অ্যান্থিওর রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজে যে মেয়েটিকে দেখা গেছিল সেই মেয়েটির ছবির পাশে সাইমনের ছবি রাখে। এবার তারা খুব ভালোভাবে বুঝতে পারে সাইমন আসলে কোনো অগ্নিকাণ্ডে মারা যায়নি। রেলওয়ে স্টেশনের মেয়েটি আসলে সাইমন ছিল। সাইমন মেয়েদের মতো সেজে সেখানে বডিটি রেখে এসেছে। আনোয়ার সাইমনকে ধরার উদ্দেশ্যে বের হবে, ঠিক তখনই তার কাছে একটা কল আসে। অপর পাশ থেকে তাকে বলে কিছুক্ষণ আগে সাইমনের লাশ পাওয়া গেছে। এতক্ষণ পর্যন্ত তো সবাই মনে করছিল আসল খুনি হয়তো সাইমনই, কিন্তু সাইমন যদি খুন হয়ে থাকে তাহলে আসল খুনিকে। এরই মধ্যেই আনোয়ারের কাছে সুধাকরের কল আসে। আনোয়ার এবার চলে যায় সুধাকরের সাথে দেখা করতে। সুধাকর বলে আমি স্যাম্পল হিসাবে আমার কাছে আরো একটি মূর্তি রেখেছিলাম। একটা লোক সে 6 নম্বর মূর্তি নিতে এসেছিল। সে ভেবেছিল আমি হয়তো অন্ধ, তাই তাকে দেখতে পাবো না, কিন্তু আমার মেয়ে আড়াল থেকে তাকে দেখে নিয়েছে। এবার সুধাকরের মেয়ের সাহায্য নিয়ে ফেস আর্টিস্টকে ডাকার পর সেই লোকটির ফেস দাগানো হয়। দেখা যায় এটা আর কেউ নয় বরং শহরের বিখ্যাত মনোরোগ্য বিশেষজ্ঞ বেনজির। আনোয়ার এবার বেনজিরের পরিচিত লোকের কাছ থেকে তার ব্যাপারে খোঁজ খবর নিতে যায়। এখান থেকে সিন চলে যায় আবারও অতীতে। বেনজির তার বাবা
এবং তাদের ছোট্ট বোন রেবেকা, তিনজনকে নিয়ে বেনজিরের সুখের সংসার। বেনজিরের মা অনেক আগেই মারা গেছে, কিন্তু তাতে কি, বেনজিরের বাবা কোনোদিন তাদেরকে মায়ের অভাব বুঝতেই দেয়নি। একদিন স্কুলে হঠাৎই রেবেকা মাথা ঘুরিয়ে পড়ে যায়, তাই স্কুল থেকে রেবেকার বাবাকে ফোন করে ডাকা হয় এবং তাকে বলা হয় তার মেয়ে রেবেকা প্রেগনেন্ট। রেবেকাকে জিজ্ঞেস করলে সেও ঠিকমতো কিছু বলে না। এদিকে বেনজিরের বাবা তো ভীষণই ভেঙে পড়ে। বাবার কষ্ট সহ্য না করতে পেরে অবশেষে রেবেকা সবকিছু বলে দেয়। আসলে রেবেকা তাদের গ্রামেরই ফাদার ফ্র্যাঙ্কোর ওখানে পার্ট টাইম জব করত। একদিন সুযোগ বুঝে ফাদার ফ্র্যাঙ্কো রেবেকার সাথে অন্যায় করে, আর এটা শোনার পর রেবেকার বাবা থানায় যায় ফাদার ফ্র্যাঙ্কোর বিরুদ্ধে এফআইআর ফাইল করতে। রেবেকার বাবা যে পুলিশ অফিসারের কাছে কমপ্লেন ফাইল করতে যায়, দেখা যায় সেটা আর কেউ নয় বরং আনোয়ারের বন্ধু আনিল। আনিল রেবেকার বাবাকে বলে সে ফাদার ফ্র্যাঙ্কোকে অ্যারেস্ট করবে এবং উপযুক্ত শাস্তিও দিবে, কিন্তু পরবর্তীতে ফাদার ফ্র্যাঙ্কোর কাছ থেকে টাকা নিয়ে আনিল চলে যায় বেনজিরের বাসায়। সেখানে যাবার পর বেনজির আর তার বাবাকে ভীষণ পিটাতে থাকে এবং বেনজিরের বাবাকে বলে সে যেন এই কেসটা তার মাথার উপর তুলে নেয়, অর্থাৎ তাকে স্বীকার করতে বলে তার মেয়েকে সে নিজেই ধর্ষণ করেছে। যদি সেই কথা স্বীকার না করে তাহলে তার পুরো পরিবারকে সে মেরে ফেলবে। অবশেষে বেনজিরের বাবা কোনো উপায় না পেয়ে ছেলে আর মেয়েকে বাঁচাতে মেয়েকে যে ধর্ষণ করেছে এটা সে স্বীকার করে নেয়। বিষয়টা গ্রামে জানাজানি হবার পর সবাই বেনজিরের বাবার উপর ছিছি করতে থাকে এবং বেনজিরের বোনকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। ওইদিকে বেনজিরের বাবাও লজ্জায় অপমানে নিজের গলায় ফাঁস দিয়ে জেলের মধ্যে মারা যায়। এক মুহূর্তের মধ্যে বেনজিরের সাজানো গুছানো পরিবার ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনার পর থেকে বেনজির পুলিশ অফিসারদের একদমই পছন্দ করে না। এরপরে সিন বর্তমানে আসলে আনোয়ার বুঝে যায় এবার খুনির নেক্সট টার্গেট হবে আনিল, তাই সাথে সাথে আনোয়ার আনিলকে ফোন করে এবং তার সাথে দেখা করতে বলে। ওইদিকে আনিলও আনোয়ারের বলা জায়গায় যে আনোয়ারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আনোয়ার সেখানে যাওয়ার পর দেখে শুধুমাত্র আনিলের ফোনটাই পড়ে আছে, সেখানে আনিল নেই। তার মানে আনোয়ার সেখানে পৌঁছানোর আগেই বেনজির তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আনোয়ার লক্ষ্য করে পাশে একটা ড্রোন উড়ছে, কেউ হয়তো সেখানে ড্রোন দিয়ে শুটিং করছিল, তাই আনোয়ার সেই লোকটিকে খুঁজে বের করে এবং ড্রোনের সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজে বেনজিরের গাড়িটিকে দেখা যায়। সাথে সাথে আনোয়ার অ্যান্থিওকে কল করে গাড়িটির লোকেশন ট্র্যাক করতে বলে। অ্যান্থিও গাড়ির লোকেশন ট্র্যাক করে আনোয়ারকে ফোন করে জানালেই আনোয়ার সাথে সাথে সেই লোকেশনে রওনা দিয়ে দেয়। ওইদিকে দেখা যায় বেনজির আনিলকে মারার প্রস্তুতি নিচ্ছে। বেনজির আনিলকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে আনোয়ার আর তার টিম চলে আসে। এরপরে আনোয়ারের টিমের সাথে বেনজিরের অনেক মারামারি হয়। বেনজির একে একে তাদের সবাইকে মেরে ফেলে। অবশেষে আনোয়ারকে মারতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে ক্যাথরিন এসে বেনজিরের মাথায় আঘাত করে। বেনজির সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর সে খুনগুলো কেন করেছে আর তার সাথে কে কে জড়িত ছিল, তাদের কানেকশন কিভাবে হয়েছে, সবকিছু জিজ্ঞেস করলেও বেনজির কোনো কিছুরই উত্তর দেয় না। অবশেষে পুলিশ ধারণা করে ডার্ক ওয়েবের মাধ্যমে হয়তো তাদের সাথে যোগাযোগ হয়েছে। এরপরই দেখা যায় বেনজিরকে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে নিয়ে যাওয়া দেখে বোঝাই যায় পুলিশ হয়তো বেনজিরকে ইনকাউন্টার করবে, আর সেটাই হয়। এরপরে সিন শিফট হয় আনিলের বাসায়। আনিলের বাসায় একটা মেয়ে এসেছে। ওইদিকে আনোয়ারও আনিলের বাসায় আসে। আনোয়ার আনিলের বাসায় আসতেই মেয়েটি বের হয়ে চলে যায়। আনোয়ার ভিতরে যেতেই দেখে আনিলের লাশটি মেঝেতে পড়ে আছে, অর্থাৎ যেই মেয়েটি এসেছিল সেটা আর কেউ নয় বরং বেনজিরের বোন রাবেয়া। আনোয়ার সবকিছু বুঝতে পারার পরও তাকে কিছুই বলে না, কারণ তাদের সাথে আনিল আসলেই অন্যায় করেছিল। আর এর সাথে সাথে মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। আজকের মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।